বৈষম্য দূর করা, সমবন্টনের মতো দর্শন নিয়ে প্রস্তাবিত হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যেখানে বিভিন্ন খাতওয়ারি বরাদ্দে সংকোচন দেখা গেছে। রক্ষণশীল এই বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। খুব বেশি উচ্চাভিলাষী না হয়ে অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত বাজেট প্রণয়নের চেষ্টা করেছে বলে বিভিন্নভাবে তারা বুঝিয়েছেন। তো সেখান থেকে আসলে বাজেটে কি ধরনের প্রতিফলন এসেছে সেটি আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বাজেটটি এলো বিভিন্ন খাতওয়ারি বরাদ্দে, আমরা বাজেটের যে দর্শন বৈষম্য দূর করা এবং বন্টন সমবন্টনের যে বিষয়টি, সেটার কতটা প্রতিফলন দেখতে পাই? পাশাপাশি আরেকটু যদি যোগ করি যে অন্তর্বর্তী সরকার এই বাজেটটি নিয়ে যাচ্ছে একটি নির্বাচনের দিকে, যেহেতু আজকেও রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, দ্বিতীয় দফার বৈঠক শুরু হলো, সেখান থেকে নির্বাচন যদি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়, এই বাজেটের অর্ধেক বাস্তবায়নের দায় পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে। তো অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এই বাজেটে কি কি চ্যালেঞ্জ থাকছে? ধন্যবাদ। একে তো আপনি যেটা বলছেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার প্রেক্ষাপটে এখন বৈষম্য নিরসন একটা বড় উদ্দেশ্য এই গভর্নমেন্টের, এবং পরের দিকেও আমরা পলিটিক্যালি যে গভর্নমেন্টগুলো আসবে বৈষম্যর দিকে একটা আলাদা নজর দিবে, সেটাই কাঙ্ক্ষিত। এখন প্রশ্ন হলো যে আপনি যদি আগের যে কাঠামো, সেখানকার যে নীতি দর্শন, তার থেকে যদি ভিন্ন কিছু করতে চান, তাহলে সেই ধরনের বাজেট ফর্মুলেট করতে গেলে যে সময় দরকার এবং রিসোর্স প্রাপ্তির দিক থেকে আপনার যে ধরনের সুযোগ দরকার, সেটা কিন্তু এখন নাই। আমরা জানি যে বিভিন্নভাবে চাপে আছে অর্থনীতি, বৈদেশিক ঋণের যে একটা চাপ, সেখান থেকে আপনার আমরা যে ঋণ করেছি তার জন্য সুদ দিতে আমাদের একটা বিরাট অংশ চলে যায়। 15% যাবে স্যার 2025-26 অর্থ বছরের বাজেটে। সুদের কথা বলছি, কিন্তু আসল দেওয়ার ব্যাপার আছে, তাই না? তো এই সব কিছু মিলে আপনার যে চাপে আছে, সেখানে খুব বেশি সৃজনশীল হওয়ার সুযোগ কম। তবে পলিসিগত দিক থেকে সংস্কার যেটা, সেটা তো অনেক কিছু আছে আপনার বাজেটের বাইরে। কিন্তু যদি আমরা শুধু বাজেটের দিক থেকে সংস্কার দেখি, সেখানে অ্যাজ আই সেড যে এই অল্প সময়ে করাটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু একটা করলে তারপরে পলিটিক্যাল যে গভর্নমেন্ট আসবে, তাদেরকে কিন্তু সেটাকে একটা কন্টিনিউটি যেটা, সেটা থাকতে হবে। তো সেটা আরেকটা প্রেশার। আর আপনার আরেকটা যে প্রশ্ন, যে সামনে ইলেকশন আছে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে এবং যখন সামনে ইলেকশন আসে, তখন তাদের যে স্পেন্ডিংটা থাকে, যে কোথায় কি বরাদ্দ দিব, সেখানে ভোটের একটা বিষয় থাকে, ক্যালকুলেশন থাকে, ভোট ব্যাংকের একটা। তো সেটা সে অনুযায়ী ভোটের জন্য সেটাকে টার্গেট করে কিছু প্রোগ্রাম নেওয়া হয়, কিছু ফান্ড কীভাবে যারা কিনা সম্ভাব্য মানে ইলেকশনের ক্যান্ডিডেট হবে তাদেরকে দেওয়া যায়, সেই বিষয়টা থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে যেহেতু এই চাপটা নাই, এখন সামনে একটা ইলেকশন হলে তার ইলেকশনের জন্য যে একটা নর্মাল এক্সপেন্ডিচার, সেটা তো ডেফিনেটলি মাথায় থাকবে। এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি বাজেটের যে আপনার যে কাঠামোতে যায়, এটা অনেক বেশি চেঞ্জ করে না। তো সেজন্য বলবো যে নির্বাচনকালীন বলে যে ধরনের আমরা চেঞ্জ দেখি বাজেটে, সেটা এই ক্ষেত্রে থাকার কোনো কারণ নাই এবং সেটা নেই। এখন আবার আমাদের আপাতত যে চ্যালেঞ্জগুলো আছে, যে মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ, এবং মূল্যস্ফীতি আজকেও যে ফিগার এসছে কত বোধহয় 9.6, এবং টার্গেট মনে হয় এখন 6.5-এর দিকে, 6.5। সেটা একটা বড় কারণ। সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে আপনার চাপের মুখে পড়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠী যেভাবে চাপের মুখে আছে, আমি মনে করি সরকারেরও সেটাই একটা মূল উদ্দেশ্য, যে কীভাবে মূল্যস্ফীতি কমিয়ে রাখা যায়। এবং চাইলেও কিন্তু মূল্যস্ফীতি আপনার কমানোটা কঠিন। কেন? কারণ আমরা তো একদিকে আমাদের প্রবৃদ্ধি যদি বেশি স্লো হয়ে যায়, তার সাথে কর্মসংস্থান বেশি স্লো হয়ে গেলে, তখন আমি মূল্যস্ফীতি হয়তো একটু কন্টেন করতে পারবো। আমরা আলোচনা করছিলাম বাজেটের আকার এবং এর যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে তা নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, যে বিষয়টি বলছিলাম যে বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.6%। চলতি অর্থ বছর শেষে আসলে প্রবৃদ্ধি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 3.9% দাঁড়িয়ে আছে। সেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, রাজস্ব
64,000 কোটি টাকা মোট রাজস্ব, এনবিআর এর জন্য রয়েছে 4,99,000 কোটি টাকা, এবং তার প্রায় পুরোটাই ব্যয় হবে পরিচালনায়। তো সেখানে আসলে উন্নয়নের ব্যয়ের জন্য বেসরকারি খাত থেকে ঋণ নির্ভরতা বেড়ে যায়। তো সেখানে আসলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ বা চ্যালেঞ্জ কতটা? আসলে সবসময় আমাদের মোটা দাগে রাজস্ব আয় যেটা হয় সেটা আমাদের চলতি ব্যয় যেটা সেটাতে চলে যায়, আর আমরা আভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করি আমাদের অন্যান্য ব্যয় নির্বাহ করার জন্য। এখন এইবার যেটা হচ্ছে যে যদি আমার প্রবৃদ্ধি যদি আমার এই 3.9 থেকে যদি আমার এখন যে টার্গেট 5.6 যদি সেদিকে না যায়, তাহলে একটা চাপ থাকবে কিন্তু যে রেভিনিউ আদায় করা যেটা, কারণ আমার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি একটু স্লো থাকে তাহলে আমার ট্যাক্স কালেকশনও স্লো থাকবে। আর বাজেটে আমরা বিগত অনেক বছর ধরে দেখছি যে আমাদের ব্যয়ের যে টার্গেট সেটা ফুলফিল করা যায় না, আবার আয়ের যে টার্গেট সেটাও ফুলফিল হয় না, এবং ওই গ্যাপটা আমাদের থেকেই যায়। এখন এইবারও যে তার থেকে খুব ব্যতিক্রম হবে বলা যাচ্ছে না এখনও, তবে এটা রিয়েলিস্টিক যে আমাদের গ্রোথ টার্গেট যেটা সেটা কমানো হয়েছে। আর মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জটা সেটা থাকবে, ডেফিনেটলি থাকবে। আমরা যদি মনে করি যে প্রবৃদ্ধিটাকে আমরা যদি ধরে রাখতে চাই যে 5%-র উপরে আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আবার মূল্যস্ফীতির চাপটা থাকবেই। তো আমার কাছে মনে হয় যে মূল্যস্ফীতি হয়তো সাড়া ছয়ে না আনতে পারলেও আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা বলি আমরা, সোশ্যাল সেফটিনেট যে প্রোগ্রামগুলো আছে, সেখানে যদি আমরা প্রান্তিক আয়ের মানুষের জন্য যদি কিছু সাপোর্ট বাড়াইতে পারি, যেমন আমাদের ওএমএস থেকে শুরু করে অন্যান্য যে অপারেশনগুলো আছে টার্গেট করে, আমার কাছে মনে হয় সেগুলোকে একটু স্কেল আপ করতে হবে। সে জায়গাটা হয়তো গভর্নমেন্টের ফোকাস থাকবে, কিন্তু একেবারে এই মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসাটা কতটা সম্ভব হবে আমি জানি না। 6.5% নিয়ে আসতে পারলে অনেক ভালো, কিন্তু আমাদের কিন্তু একটা চাপ কিন্তু আমাদের আছে যে আমরা যেহেতু আগে আমদানির ক্ষেত্রে একটু চাপ ছিল, আমাদের রিজার্ভ যেহেতু আমরা চেয়েছি একটু স্টেবল রাখার জন্য, এখন আমাদের যে আমদানি তার কিন্তু 4/3 হলো আমাদের মূলধনী যন্ত্রপাতি। তো সেখানে এটা স্লো হয়ে যায়, সামনের দিকে উৎপাদন যেটা আমরা আভ্যন্তরীণভাবে করব সেখানে একটা চাপ থাকবে। আবার বিদেশ থেকে যে আমরা অনেক বেশি আমদানি করব ভোগ করার জন্য, সেটাও একটা এখন একটু চাপের ব্যাপার আছে। তো সব কিছু মিলে বললে আমরা যখন দেখি যে মূল্যস্ফীতি একদিকে চাহিদার দিকটা থাকে, আরেকদিকে হলো সরবরাহের দিকটা থাকে। এখন যদি সরবরাহ আমরা বাড়াইতে চাই তাহলে কিন্তু আলটিমেটলি আমার প্রবৃদ্ধিও বাড়বে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার দেখা গেছে যে আমার ওই চাহিদার দিক থেকে যে আরেকটা চাপ আসবে, দুটাকে কীভাবে করবো। এখন যে আমরা চাহিদা একটু কমায় রাখতে চাই, সুদের হার অনেক বেশি রাখি, সেটা কিন্তু আবার সুদের হার বেশি হলে কিন্তু আমার প্রোডাকশনের দিক থেকে অন্যান্য দিক থেকে চাপ আসবে। তো অনেকগুলো কনফ্লিক্টিং বিষয় এই সময় আছে, যেটা অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা হয়তো ফেস করতে হয় না, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু অনেকগুলো কনফ্লিক্টিং। এই বাজেট দেখে কি মনে হচ্ছে যে সুদ হার বাড়ার সম্ভাবনা থেকে যায় কিনা? না, এখন যেটা হলো যে আমরা যে এই ধার করে আমাদের যে উন্নয়ন ব্যয় বরাদ্দ করতে হবে, তো এখন সেইখানে এই ধারের তো একটা ইম্প্যাক্ট আছে, তাই না? যে আমরা যদি বেশি ধার করতে চাই, এখন সেখানে কিন্তু আপনার ধারটা কোত্থেকে করব। যদি এমন হয় যে আমরা মানি প্রিন্ট করে করতে চাই, তাহলে সেটা একটা ইনফ্লেশনের একটা প্রভাব পড়বে। আবার যদি মনে করি যে না, মানি প্রিন্ট না করে, যেটা টার্গেট আমার ধারণা যে মানি প্রিন্ট করা হবে না, হ্যাঁ, 1 লাখ কোটি টাকা অভ্যন্তরীণ ব্যাংক, সেক্ষেত্রে যদি ব্যাংকিং বর্ণনা যেতে আমরা যদি বেশি বড় করি, তাহলে বেসরকারি বিনিয়োগ যেটা সেখানে একটা প্রভাব পড়বে। তো এই সব কিছু মিলে আসলে কীরকম হয় ওভার টাইম বলা যাবে। অ্যাজ আই সেড যে অন্যান্য বাজেটের ক্ষেত্রে, অন্যান্য গভর্নমেন্টের অন্যান্য বাজেটের ক্ষেত্রে এত কনফ্লিক্টিং বিষয় ছিল না যেটা এখন আছে। এবং এটাও ঠিক যে এই গভর্নমেন্টের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে ফুটপ্রিন্ট রেখে যাওয়া, যেটা পদচিহ্ন, যে কিছু চেঞ্জ রেখে যাওয়া, যেটা কিনা পরের যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা ফলো করতে পারে, তারা সেটাকে একটা আদর্শ হিসেবে ধরে নিতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বাজেট আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা